চলো আমরা শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের জন্য সবাই জয়েন করবে, হ্যাঁ, দেখে নেবে, ভাল লাগবে আশা করি। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম চ্যাপ্টার থেকে যে যে ইম্পর্টেন্স থিওরম গুলি আছে, মানে উপপাদ্য, সেগুলিকে আমরা বলছি। ক্লাস 10 সিবিএসই ম্যাথস কমপ্লিট লিস্ট অফ থিওরম আমরা এনসিইআরটি থেকে রেডি করলাম। দেখো, থিওরম 1 ইংলিশ এবং বাংলায় দুটোতেই আমি বলছি। হ্যাঁ, থিওরম 1 ইউক্লিডস ডিভিশন লেমহা। উপপাদ্য 1 ইউক্লিডস এর ভাগ সূত্র। ফর এনি টু পজিটিভ ইন্টিজার a and b there exist unique integers q and r such that, আমরা যে ইউক্লিডস এর ডিভিশন লেমহা যেটা আমরা ভাগ সহায়ক উপপাদ্য যেটা পেলাম, a is equal to bq plus r, অর্থাৎ a is equal to bq plus r, আর r এর ভ্যালুটা লাইজ করবে কার কার মধ্যে? 0 থেকে বড় হবে এবং b থেকে ছোট হবে। b মানে এইটা হচ্ছে তোমার ভাজ্য, আর এটা মানে কি বলবো, যাকে ভাগ করি আর যেটা দিয়ে ভাগ করব, এটা হচ্ছে রেজাল্টটা, আর এটা হচ্ছে ভাগশেষটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা উপপাদ্য, সবাই আমরা নিশ্চয়ই জানি। নেক্সট হচ্ছে সেকেন্ডে যেটা আছে থিওরম 2। থিওরম মানে রুল তোমরা বলতে পারো। এখানে আছে যে এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইম অ্যান্ড দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক। প্রত্যেক যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় এবং এই প্রকাশ একমাত্রিক গুণনীয়কের ক্রম ছাড়া। যেমন ধরো 6 একটা যৌগিক সংখ্যা, এটাকে তুমি 2 এবং 3 এর প্রোডাক্ট আকারে লিখতে পারছো, ইয়েস অর নট? এইটা হচ্ছে তোমার সেকেন্ড থিওরম। নেক্সট থিওরম 3 if a prime number p is divides a square then p divides a also। মানে যদি কোনো মৌলিক সংখ্যা p দ্বারা বিভাজ্য হয়, মৌলিক সংখ্যা p কোনো পূর্ণ সংখ্যা a এর বর্গ a স্কয়ার কে মানে নিঃশেষ শেষে ভাগ করে, মানে ভাগ করে, তবে সংখ্যাটি a দ্বারাও বিভাজ্য। ঠিক আছে, সাপোজ ধরো আমি কি বলতে চাইলাম, সাপোজ ধরো 10 স্কয়ার কে যদি তুমি সাপোজ ধরো 10 স্কয়ার কে তোমরা ধরো সাপোজ ধরো 5 দ্বারা বিভাজ্য, তাহলে শুধু 10 কেও 5 দ্বারা বিভাজ্য হবে, এটাই এখানে বলতে চেয়েছে। ঠিক আছে, এটা আমরা কোথায় কাজে লাগাই বলতো? যেমন √5 একটি মৌলিক সংখ্যা, মনে আছে? প্রমাণ করো, আরে √5 একটি অমূলত সংখ্যা, প্রুভ দ্যাট √5 ইজ এন ইরেশনাল নাম্বার। ওকে, এটা বুঝতে পেরেছো এটা কি বলেছে? মানে a স্কয়ার রে যদি p দ্বারা ডিভাইড হয়, তাহলে p দ্বারা ওইটার যে বর্গমূল মানে রুটটা, ওইটাকেও p দ্বারা বিভাজ্য ডিভাইডেড হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? যেমন 10 এর বর্গকোণ কি 10 স্কয়ার, সাপোজ 10 স্কয়ার কে যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে তার যে বর্গমূল, তার যে রুটস, স্কয়ার রুট 10, এটাকেও 5 দ্বারা ডিভাজ্য হবে, ইয়েস অর নট? ওকে, থিওরম 4 আমরা জানি যে HCF ইনটু LCM এর মধ্যে রিলেশনশিপ কি? HCF এবং LCM আমরা জানি HCF অফ ABC and AB and LCM অফ AB is equal to প্রুফ সংখ্যা দুইটার মাল্টিপ্লিকেশন। আমরা জানি গসাগু ইনটু লসাগু is equal to সংখ্যা দুইটার গুণফল, ইয়েস অর নট স্যার? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, নেক্সট এবার পলিনোমিয়াল চ্যাপ্টারে চলে এলাম। আমরা এতক্ষণ কোথায় ছিলাম? আমরা ছিলাম যে চ্যাপ্টার 1 এ রিয়েল নাম্বারে। তো রিয়েল নাম্বারে আমরা যে চারটা কনসেপ্ট আমাদের লাগবে সেটা হচ্ছে যে a is equal to bq plus r। তারপরে আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যা তার উৎপাদককে মৌলিক আকারে, মানে এরকম ভাবে এই প্রাইম নাম্বারের আকারে, নট আকারে লেখা যায়। যদি কোনো একটা সংখ্যা ইফ এ প্রাইম নাম্বার p, মানে প্রাইম নাম্বার হতে হবে, এটা ধরো এই যে এটা 5 একটা প্রাইম নাম্বার, 10 স্কয়ার কে যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে তার যে রুটটা এটাও 5 দ্বারা ডিভিজিবল হবে। HCF এবং LCM এর মাল্টিপ্লাই, প্রোডাক্ট দুইটার মাল্টিপ্লাই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার লিখবে একবার প্লিজ, সবাই ক্লিয়ার লিখো একবার কাইন্ডলি, যদি ক্লিয়ার হয়। ওকে, সময় নেব না বেশি, তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ঠিক আছে, এবার হচ্ছে থিওরাম
সবাই একবার প্রেজেন্টের নাম লিখবে, সবাই সবাই নাম লিখবে। তো থিওরাম 1, এটা হচ্ছে পলিনোমিয়ালসে, ইফ আলফা ইজ দ্য জিরো অফ পলিনোমিয়ালস পি অফ এক্স দেন x মাইনাস এ ইজ দ্য ফ্যাক্টর অফ পি অফ এক্স। আমরা জানি সবাই, যদি যদি আলফা হচ্ছে, যদি মানে আলফা 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 যদি কোনো একটা সংখ্যার জিরো হয়, তার মানে উৎপাদকটা কত জানো, এক্স মাইনাস আলফা। যেমন আমি তোমাকে বলি, এক্স ইকুয়াল টু যদি 2 বসালে কোনো একটা বহুপদ রাশি যদি শূন্য হয়, তাহলে উৎপাদকটা এক্স মাইনাস 2 হচ্ছে তার উৎপাদক, ফ্যাক্টর, মানে এটা দ্বারা ওই সংখ্যাটাকে ডিভাইড যাবে। একটা স্ট্যান্ডার্ড উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, ইফ এক্স মাইনাস, এবার উল্টাটা, মানে বুঝেছো তো, যদি পি অফ এক্স একটা বহুপদ রাশি পলিনোমিয়ালস, তার একটা জিরো যদি আলফা হয়, তার মানে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু আলফা। এক্স কে যদি এদিকে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে তার ফ্যাক্টর, মানে উৎপাদক। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার হচ্ছে, এবার তোমাকে উৎপাদক বলে দিয়েছে, বলেছে জিরো বের করতে, জিরো কোনটা হবে, তাহলে এক্স মাইনাস আলফা তোমাকে অলরেডি উত্তর বলে দিয়েছে, জিরো বলে দিয়েছে, তাহলে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওইদিকে গেলে আলফা, তার মানে আলফা বসালে জিরো হবে। এগুলো 2 নাম্বার উপপাদ্য। 3 নাম্বারটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাদের মধ্যে জিরো তো দুইটা থাকবে না, এটার শূন্য, জিরো মানে শূন্য, আলফা এবং বিটা। তো আলফা বিটার মধ্যে সম্পর্ক কি, সাম অফ জিরো, মানে আলফা প্লাস বিটা, মানে আলফা প্লাস বিটা। ঠিক কিনা স্যার? মানে কি হলো, আলফা প্লাস বিটা, আলফা প্লাস সরি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা গুলো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, এই বি আর এ, আর এখানে হবে সি বাই এ। বুঝতে পারলে? ওকে, নেক্সট। এবার হচ্ছে থার্ড নাম্বার চ্যাপ্টার। থার্ড নাম্বার চ্যাপ্টার, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল থিওরাম। এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন a1x b1y প্লাস c1, জানি সবাই, a2x b2y প্লাস c2 0, এটা যদি ইউনিক সলিউশন থাকবে, একটি মাত্র সমাধান থাকবে যদি a1 বাই a2 ইজ ইকুয়াল নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়। সবাই জানি। ওকে, ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, অনেকগুলি সলিউশন থাকবে, সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে যদি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। তার মানে কোনো একটা তোমরা ভ্যালু নিয়ে আমরা দেখবো যে এটা বা এটা ইজ ইকুয়াল টু এটা বা এটা ইজ ইকুয়াল টু এটা বা এটা হয় কিনা। নো সলিউশন, কোনো সমাধান থাকবে না। কখন? যদি, তাহলে আমরা কি কি দেখলাম, a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2, এরকম যদি হয় তাহলে অসংখ্য সমাধান। a1 বাই a2 নট ইকুয়ালস টু, প্রথমে যদি নট ইকুয়ালস টু থাকে b1 বাই b2, তাহলে তার একটাই মাত্র সলিউশন থাকবে, অনলি ওয়ান সলিউশন। আর কোনো সলিউশন থাকবে না যদি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2 হয়, নো সলিউশন। ক্লিয়ার? এবার হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা অলরেডি জানি যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইটাকে আমরা ডিটারমাইনার বলি যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা নিরূপক বলি। হ্যাঁ, তাহলে থিওরাম 2, নেচার অফ রুটস, এই রুটস এর নেচারটা কিরকম হবে, মানে শূন্যদ্বয় কেমন হবে, শূন্যদ্বয় কেমন হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac, এখান থেকে তুমি বি এর ভ্যালু পাবে নিশ্চয়ই, অঙ্কটা থেকে 4 তো আছে, এ এর ভ্যালুও পাবে, তুমি সির ভ্যালুও পাবে, বসাবে, বসিয়ে দেখবে এটা যদি 0 থেকে বেশি হয়, তাহলে বলবে টু ডিস্টিংক্ট রিয়েল রুটস আছে, মানে দুটি ভিন্ন, ভিন্ন মানে আলাদা, একটা যদি 2 হয় আর একটা হয়তো 6 হবে, এরকম দুটি ভিন্ন এই রুটস আছে, শূন্য আছে। বাস্তব মূল বলতে এখানে শূন্য হবে আর কি, শূন্য। ঠিক আছে? আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু শূন্য হয়, তাহলে আছে দুটো রুটস কিন্তু টু ইকুয়াল রিয়েল রুটস, মানে দুটোই রুটসই, দুটোই বিজয়ী বা দুটো জিরোজই তোমার সেম, মানে একটা যদি 2 হয় আর একটাও 2। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে কম হয়, তাহলে তার কোনো বাস্তব রুটস নেই। তার মানে কোনো একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি হয়, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমার, আমি ডিসাইড করতে পারবো যে আমার থিওরামটা, সরি আমার যে বীজগুলি আছে এটা কিরকম হবে। তো তুমি কি করবে, এটার ভ্যালুগুলি বসিয়ে দেখবে, এটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে বলবে যে দুটো ডিস্টিংক্ট সলিউশন আছে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তাহলে বলবে
দুটি আছে কিন্তু ডিস্টিংক্ট না, দুটোটা সেম, একটা 2 হলে একটা 2, একটা 4 হলে আর একটা 4। আর যদি এইটার ভ্যালু 0 থেকে কম হয় তাহলে তুমি ধরে নেবে যে এইটার কি নেই, কোনো বাস্তব বীজ নেই। ওকে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এটা তোমরা অলরেডি জানো, সমান্তর প্রগতি। দ্য সাম অফ ফার্স্ট n নাম্বারের ফর্মুলা জানি সবাই, জানি তো কি, Sn is equal to n/2 2a plus n-1 into d, Sn is equal to n/2 plus a plus l, সবাই জানো এটা, ঠিক আছে। এবার হলো ট্রায়াঙ্গেল, আমরা এই দুইটা থিওরাম এক্ষণে আমরা প্রুফ করব তোমাদের সামনে। ত্রিভুজের একটি বাহু সমান্তরাল একটি সরল রেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। থিওরাম শুরু করব, সবাই রেডি? চলো থিওরাম শুরু করছি। দেখো বলেছে, এটাকে বিপিটি বলা হয়, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম, বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। দেখো এই হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গেল, নাম দিলাম এ বি এন্ড সি, ঠিক আছে। তার একটা আমি বললো যে একটা প্যারালাল লাইন আছে থার্ড সাইডের, সাপোজ ধরো এটা হচ্ছে প্যারালাল লাইন, প্যারালাল বলে দিয়েছে, কিন্তু প্যারালাল কথাটা বলে দিয়েছে। এইটা সাপোজ ধরো ডি ই, ঠিক আছে, বলে দিয়েছি কি এইটা এটার প্যারালাল। এবার প্রশ্নতে বলেছে যদি এইটা এটার সমান্তরাল হয় মানে প্যারালাল হয়, তাহলে নাকি তারা যেই দুটো ভাগে ভাগ করেছে সাইডগুলিকে, এটা রেশিও নাকি সেম হবে, এটা রেশিও নাকি সেম হবে। তাহলে আমরা কি লিখতে পারি, গিভেন, গিভেন লিখতে পারি, ইয়েস অর নট স্যার? আমরা লিখতে পারি গিভেন, মানে বাংলায় দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে রে মোনা? আচ্ছা গিভেনটা লিখি, এ বি সি is a triangle DE parallel BC। তুমি লিখবে দেওয়া আছে ABC হলো একটি ত্রিভুজ যেখানে DE প্যারালাল BC, ঠিক না? DE টা BC এর প্যারালাল। এবার তুমি কি করবে, একটা ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে হবে। আচ্ছা কি প্রমাণ করতে হবে? টু প্রুফ, তোমরা টু প্রুফ করবে, টু প্রুফ কি প্রুফ করতে হবে, এইটা বাই এইটা এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এ বাই ইসি, এই দুইটার রেশিওটা সমান। তাহলে তোমরা বাংলায় কি লিখবে, প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এ বাই ইসি। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার না ক্লিয়ার না? কে পারবে? নিশ্চয়ই পারবে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে তোমার লাগবে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন লাগবে তো, কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন দেখো কি করবে, তুমি কি করবে যে এইটা থেকে এইটার উপর একটা পারপেন্ডিকুলার রাখবে, নাম দিলে সাপোজ এন, এন। তুমি কি করবে, আরেকটা পারপেন্ডিকুলার রাখবে, ধরো এইটা থেকে এইটার মধ্যে, দেখা যাচ্ছে না এটা কালারটা ভালো হলো না, এটা থেকে তুমি এইটার উপরে একটা পারপেন্ডিকুলার আঁকলে, নাম দিলে তুমি এম, পারপেন্ডিকুলার বুঝি তো, একটা লম্ব আঁকলে এটার নাম দিলে তুমি এম। ইজ ইট ক্লিয়ার? তো তুমি লিখো ইএম, ড্র ইএম, ইএম পারপেন্ডিকুলার এডি, পারপেন্ডিকুলার এডি, and DN, DN perpendicular AE, AE, and এবং and জয়েন করবে, তুমি কোনটাকে জয়েন করবে জানো? তুমি জয়েন করবে এইটা, জয়েন করবে
আর এইটা জয়েন করবে। ঠিক আছে, তো জয়েন কি লিখবে তুমি? জয়েন বিই এন্ড ডিসি। তাহলে তুমি লিখবে অঙ্কন কি লিখবে? ইএম লম্ব এডি এবং ডিএন লম্ব এই অঙ্কন করি বিই এবং ডিসি যুক্ত করি। বুঝতে পারলে না এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? 100% বুঝতে পারবে। এইবার দেখো তুমি কি করবে। দেখো এবার তুমি এই ত্রিভুজটার এই যে এখানে একটা ত্রিভুজ তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এই যে এটা ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ। এবার তোমার কাছে চলে আসবে প্রুফ। কি চলে আসবে? প্রুফ, বা তোমরা লিখতে পারো প্রমাণ, একই কথা, প্রুফ লিখলেও পারো। ট্রায়াঙ্গেল এডি এর মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই দেখো এইটাকে যদি তুমি ভূমি ধরো তাহলে এটা হচ্ছে উচ্চতা মানে হাইট। তাহলে তুমি লিখবে হাফ ইন্টু বেস কত ধরবে? এডি। বেস কত ধরবে? এডি মানে ভূমি। হাফ ইন্টু ডিই না এডি সরি এডি ইন্টু এমই ঠিক না? ওকে, এইবার তুমি এই ত্রিভুজটা নাও, এই যে এইটা, এই ত্রিভুজটা নাও, সাদা ত্রিভুজটা। দেখো যে কোনো ত্রিভুজের যদি তুমি এরিয়া বের করতে চাও, পারপেন্ডিকুলার যদি এইখানে টানো, ত্রিভুজের বাইরেও যদি পারপেন্ডিকুলারটা হয়, তবেও তুমি এটাকে পারপেন্ডিকুলার ধরে হাফ ইন্টু বেস এটাকেই ধরবে, এটা হাইট। তাহলে এই যে ত্রিভুজটা, আমি ভুল লিখলাম এখানে, একটু ভুল বুঝালাম তোমাদের, মানে ভুল লিখলাম। এটা হচ্ছে এখানে ত্রিভুজ ধরবে তুমি এইটা, এই যে এইটা, এই ত্রিভুজটা। তাহলে এরিয়া অফ ত্রিভুজকে ডিইবি বা বিডিই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিডিই। এবার তুমি বেস এটাকে ধরবে তুমি, আর হাইট এটাকে ধরবে তুমি। ক্লিয়ার? তো স্যার হাইট তো গেল ত্রিভুজের বাইরে, কোনো অসুবিধা নেই। তাহলে হাফ ইন্টু বেস কে বিডি ইন্টু হাইট কে এমই। ঠিক আছে না নাই? বুঝতে পারলে? তাহলে এটাকে ধরো 1 আর এটাকে ধরো 2। তাহলে এই দুইটার এরিয়াকে যদি তুমি ভাগ করে দাও, একটাকে দিয়া, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ডি ই ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এই বিডিই ইজ ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু বেস কোনটা? বেস হচ্ছে এই ইন্টু এমই বাই হাফ ইন্টু বিডি ইন্টু এমই। ঠিক কিনা? এবার তুমি দেখো তো, হাফ ক্যান্সেল, এমই ক্যান্সেল। তার মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিডিই ইজ ইকুয়াল টু এই বাই বিডি। ঠিক না? তার মানে এই দুটো ত্রিভুজের এইটা আর এই ছোট্টটার রেশিও যদি আমরা করি, তাহলে দেখা গেল এই বাই বিডি হয়। ক্লিয়ার? এইবার তুমি আবার উপরের এই ত্রিভুজটার এরিয়া বের করো। স্যার একবার তো বের করলাম। একবার তুমি এইটাকে ভূমি ধরে মানে বেস ধরে, এইটাকে হাইট ধরে বের করেছো। এবার তুমি এইটাকে বেস ধরো আর এটাকে হাইট ধরো। তাহলে কি লিখবে? আবার বা এগেইন এরিয়া অফ ট্রায়াঙ্গেল কে এ ডিই, তুমি কি লিখবে? হাফ ইন্টু বেস এবার কাকে ধরবে? এই কে ধরবে, এই ইন্টু হাইট কাকে ধরবে? ডিএন কে, ডিএন। ঠিক আছে? এইবার এই ট্রায়াঙ্গেলটার তুমি এরিয়া বের করো। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া অফ ট্রায়াঙ্গেল কে ডিইসি কি হবে রে? হাফ ইন্টু বেস কাকে ধরবে? ইসি কে, ইসি, এবং তুমি
এই ট্রায়াঙ্গেলটারও কিন্তু হাইট ওইটাই, ঠিক না? এটাকে খিঁচলে এটা, তাহলে কত হবে? ইন্টু ডিএন। এবার তুমি যদি এইটাকে তুমি সাপোজ ধরো 3 ধরলে আর এটাকে 4 ধরলে, তাহলে 3/4 করে দাও, তাহলে কি পাবে তুমি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল প্রথম হবে এটা ADE বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল DEC ইজ ইকুয়াল টু, উপরে আসবে এটা হাফ ইন্টু AE বাই AE ইন্টু DN বাই হাফ ইন্টু EC ইন্টু DN, ঠিক কিনা? দেখো ডিএন ডিএন ক্যান্সেল, হাফ হাফ ক্যান্সেল, তোমার কাছে কি রয়ে গেল? AE বাই রয়ে গেল EC, এই বাই রয়ে গেল EC। এইবার এইটাকে তুমি ধরো আচ্ছা এটাকে নাম দিয়ে দাও 5 আর এই থেকে দিয়ে দাও 6। এবার একটা জিনিস তুমি লক্ষ্য করলে তোমরা দেখবে যে এই যে দুটোর কন্ডিশন, এই দুটোর মধ্যে দেখো উপর একটা ADE ADE, তার মানে উপর একটা সমান, নিচে DE BDE BDE মানে এই ট্রায়াঙ্গেলটা BDE এই ট্রায়াঙ্গেলটা সবাই দেখতে পাচ্ছ? এই ট্রায়াঙ্গেলটা, ইজ দ্যাট ক্লিয়ার? দেখতে পাচ্ছ সবাই, ঠিক না? BDE এই ট্রায়াঙ্গেলটা। এবার এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া সেম কিনা বলো? কেন জানো? তারা প্যারালাল লাইন, একই বেসটা সেম, দেখো তাদের বেস হচ্ছে এটা, উভয় একই জায়গা থেকে শুরু হয়েছে, একই জায়গায় শেষ হচ্ছে, এটাও একই জায়গা থেকে শুরু হয়েছে, একই জায়গা থেকে এসেছে, মানে সেম বেস, এবং তাদের একটা প্যারালাল পেয়ারের মধ্যেই অবস্থিত। যখন দুটো ট্রায়াঙ্গেল একই প্যারালাল লাইনের মধ্যে এবং বেস সেম থাকে তখন তাদের এরিয়া সমান হয়। তাহলে তোমরা এইটা আর এটার সমান তুমি লিখতে পারো, তুমি লিখবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল BDE is equal to area of triangle DEC। কেন ব্র্যাকেটে কি লিখবে বলো তো? since both the triangle lies between same parallel sides and same base। বুঝতে পারলে? বাংলায় লিখলে কি করবে? তারা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এরা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, ঠিক আছে? তার মানে উপরেরটা তো দেখো, এই দুইটার ইকুয়েশন যদি তুমি দেখো, এইটা আর এটা মানে 5 আর 6, that one is 5 and that one is 6, 5 আর 6 যদি দেখো উপর তো এমনি সেম, নামই সেম, তার মানে এই ত্রিভুজটা বাই এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা বাই এই ত্রিভুজটা একই কথা, কারণ এই ত্রিভুজটা তো একই জিনিস আর এইটার এরিয়া তো সমান, ঠিক না? বুঝতে পেরেছো? এইটা আর এইটার মধ্যে উপরের তো লেখা সেম না, ADE সেম, আর এখন আমরা প্রমাণ করেছি BDE যেই কথা DEC সেম কথা, BDE যেই কথা DEC। সুতরাং এই দুইটা ইকুয়েশনের মধ্যে লেফট সাইড সেম কিনা? লেফট সাইড সেম কিনা? তার মানে নিশ্চয়ই রাইট সাইডও সেম হবে। তো রাইট সাইডে কে রয়ে গেল রে মানা? রাইট সাইডে AE বাই BD এন্ড AE বাই কোথায় গেল? BD তাহলে দেখো তুমি লিখতে পারলা যে AE বাই এটা কোনটা হলো দেখো তো, BD। এই কোত্থেকে আসলো রে? এটা না AD বাই BD, তাহলে এটা হবে
হাফ ইন্টু বেস, হাফ ইন্টু বেস হলো, এই যে ভুল করলাম রে, এমই, এটা হবে ডি, ডি তারিখে এটা ডি হবে, হ্যাঁ এটা ডি, সরি, হ্যাঁ ডি, না 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 ডি না, হাফ ইন্টু বেস তো হচ্ছে এডি, এডি, সরি সরি, হাফ ইন্টু বেস, বেস তো এডি না, এডি, এডি, বিডি কেন লিখলাম, এইটা ঠিক আছে, এটার ক্ষেত্রে বিডি বেস ঠিক আছে, বিডি বেস ঠিক আছে, ওকে। তাহলে তোমার হলো এটা হয়ে যাবে এডি, 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 তাহলে তোমার হলো এডি বাই বিডি ইজ ইকাল টু, এখানে রইল এ বাই ইসি, বুঝতে পারলে? এটাই তো প্রমাণ করতে বলেছিল, এডি বাই বিডি ইজ ইকাল টু এ বাই ইসি। ক্লিয়ার আর নট ক্লিয়ার? কি করলাম কি করলাম আমরা যদি শর্টকাটে বলি, আমরা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এই নিলাম, তারপরে এইটাকে পারপেন্ডিকুলার রাখলাম, এই থেকে পারপেন্ডিকুলার রাখলাম, তারপরে আমরা কি করলাম, এটাকে জয়েন করলাম, এটাকে জয়েন করলাম, তারপরে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করলাম, এটাকে হাইট ধরে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করলাম, আবার এইটাকে হাইট ধরে, তারপরে এইটার এরিয়া বের করলাম, তারপরে এইটার এরিয়া বের করলাম, একটা একটা ডিভাইড করলাম, এইটার এরিয়া বের করলাম, এইটার এরিয়া আবার একটা একটা ডিভাইড করলাম, এই দুইটার এরিয়া সেম দেখালাম, কারণ একই মানে ভূমি এবং একই প্যারালাল সাইডের মধ্যে সমান্তরাল যেগুলোর মধ্যে অবস্থিত, তাহলে দুটোটা সমান, মানে ইডা বাই ইডা ইজ ইকুয়াল টু ইডা বাই ইডা। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট যেটা থিওরাম, এইটারই বিপরীত উপপাদ্যটা, এইটা এই থিওরামটাতে কি বলেছে, এই থিওরামটাতে বলেছে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি প্যারালাল এরকম লাইন থাকে, তাহলে এটা সাইড দুইটারে ইকুয়াল ইকুয়াল, মানে এখানে গিভেন কি, গিভেন হচ্ছে লাইন দুইটা প্যারালাল, প্রুফ করতে হইবে এটা। আর এখন কনভার্স বিপিটি যেটা বিপরীত থ্যালাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য যদি বলি, থ্যালসের উপপাদ্য বলা হয় এটাকে, এইটা দেওয়া থাকবে এইটা প্রুফ করতে বলবে, এইটা দেওয়া থাকবে এইটা প্রুফ করতে বলবে। ক্লিয়ার? এইবার বুঝতে পারলে? তো আমরা কি লিখবো এখন, থ্যালসের বিপরীত উপপাদ্য, বিপরীত উপপাদ্য, অর্থাৎ কনভার্স বিপিটি, কনভার্স বেসিক প্রপোর্শনালিটি থিওরাম। এবার উল্টাটা দেখবে, এই প্রুফগুলি আসবে স্যার, এদিকে আঁকবো না এদিকে আঁকবো, এদিকে আঁকি, এই হচ্ছে ট্রায়াঙ্গেল। এবার দেখো, এবার একটা লাইন এরকম আছে, প্যারালাল কিনা বলেনি, কিন্তু বলেনি প্যারালাল কথাটা বলেনি, এ বি সি হচ্ছে ট্রায়াঙ্গেলটা, আর ডিই হচ্ছে তোমার লাইনটা ইন্টারসেক্ট করেছে, কিন্তু ইন্টারসেক্ট করার পর এইটা বাই এইটা সমান দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো গিভেন যে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এ বাই ইসি। এর আগেরটা কি এইটা দেওয়া ছিল নাকি প্যারালালটা দেওয়া ছিল? এর আগেরটা প্যারালালটা দিয়েছিল, এইটা প্রুফ করেছি, আর এখন একটা এইটা দেওয়া থাকবে, প্যারালালটা প্রুফ করব। ক্লিয়ার? তাহলে তোমরা শুধু এখানে দেওয়া আছে লিখবে, দেওয়া আছে বাংলা মিডিয়ামের তারা, এবং এটা লিখবে। তারপর আমরা লিখবো টু প্রুফ, আর প্রমাণ করতে হবে একই কথা, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে কি হবে রে মনা? প্রমাণ করতে হবে যে ডিই প্যারালাল কি বি সি, যদি দুইটা ইকুয়াল সেম ইয়েতে করে তারা প্যারালাল, এটা প্রুফ করে দাও। ক্লিয়ার অর নট ক্লিয়ার? এবার দেখো তুমি, আমি কিন্তু এটা প্যারালাল জানি না, এবার আমি একটা এক্সট্রা কনস্ট্রাকশন করব। এটা তো প্যারালাল বলিনি, আমি ধরে নিলাম এটা প্যারালাল, আমি আরেকটা লাইন আঁকছি, ধরে নিলাম এইটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে, এটার নাম দিলাম আমি এফ।
এটা প্যারালাল অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন, অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন। তাহলে আমরা লিখবো কনস্ট্রাকশন মানে অঙ্কন। কি লিখবো যে ডি এফ, এটা এফ, হ্যাঁ এই যে এই পয়েন্টটা, প্যারালাল ডিএফ প্যারালাল বিসি, বিসি ঠিক আছে, আঁকলাম। ড্র লিখে দেবে, ড্র তোমরা অঙ্কন করে লিখবে। তার মানে এখানে এসে পড়বে তোমরা প্রমাণ বা প্রুফ, প্রুফ। এবার প্রশ্ন হচ্ছে এইটা তো অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন, এইটা আর এটা তো প্যারালাল নাকি, তার মানে তুমি এডি বাই ডিবি এন্ড এএফ বাই এফসি লিখতে পারো, কারণ এর আগের থিওরেমে আমরা এটাই দেখেছি যদি প্যারালাল হয়, প্যারালাল তো এইটা না, আমি এখন কনস্ট্রাকশন অনুযায়ী প্যারালাল কি এইটা না এইটা, সবাই বলো প্যারালাল কি এইটা না এইটা, মানে অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন কিন্তু ডিএফ আর বিসি প্যারালাল, যেহেতু সিন্স ডিএফ প্যারালাল বিসি, দেয়ারফর আমরা লিখতে পারি এডি বাই ডিবি, ডিবি ইজ ইকুয়াল টু এএফ, এএফ বাই এফসি, এএফ বাই এফসি। এটাকে নাম দাও তুমি, এটাকে দাও 1, এটাকে দাও 2। এটা কেন লিখবে বাই বিপিটি, বিপিটি মানে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। বেসিক প্রপোর্শনালিটি থিওরেম তো এটাই বলেছে না যে প্যারালাল থাকলে তাদের বাহুদ্বয়ের অনুপাতটা সমান থাকবে, সমান্তরাল থাকলে। তো এখন কনস্ট্রাকশন অনুযায়ী তো আমরা এটা এটা প্যারালাল না, স্যার দেখতে তো লাগে না, আরে ভাই বুঝার জন্য, এইটা আর এটা সমান্তরাল প্যারালাল এঁকেছি, তার মানে এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা লিখতে পারি। কেন লিখতে পারো? অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন। এবার দেখো দেওয়া আছে এইটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা, আর আমরা প্রুফ করেছি এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা। লেফট সাইড সেম কিনা দেখো, 1 আর 2 এর লেফট সাইড সেম কিনা, তার মানে রাইট সাইড সেম, তার মানে রাইট সাইড সেম, তার মানে তুমি লিখবে এ ই 1 and 2 থেকে পাই ফ্রম 1 and 2 এ ই বাই ইসি ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো এএফ বাই এফসি। বুঝতে পারলে না পারলে না, যেহেতু লেফট সাইড সেম, রাইট সাইড সেম তুমি ধরতে পারো। এবার বোথ সাইডে তুমি 1 দিয়ে প্লাস করে দাও, ইসি প্লাস 1 ইজ ইকুয়াল টু এএফ বাই এফসি প্লাস 1। এবার এলসিএম করো, মানে লসাগু কত হবে রে, ইসি। তাহলে এএফ প্লাস ইসি, এফ প্লাস কি হবে, এটা ই না রে, এটা এফ না ই, এ ই বাই ইসি ইজ ইকুয়াল টু এফসি, যদি এখানে হয় এ এফ প্লাস এফসি দিয়ে এটাকে মাল্টিপ্লাই এফসি হবে। তাহলে এ ই প্লাস ইসি, এ ই প্লাস ইসি কে রে, এ ই প্লাস ইসি কে বলো সবাই, এ ই প্লাস ইসি কে মানে এসি না, তো উপরে লিখবে এসি বাই ইসি ইজ ইকুয়াল টু, আবার এ এফ প্লাস এফসিও তো এসি হই নাকি, এসি মানে এফসি, তাহলে এসি এসি ক্যান্সেল কিনা, তো উপরে কি লিখলো এ বাই ইসি ইজ ইকুয়াল টু 1 বাই এফসি, উল্টে দাও ইসি ইজ ইকুয়াল টু এফসি হলো। তাহলে ইসি ইজ ইকুয়াল টু এফসি মানে কি, ইসি যেই কথা, এফসি যদি সেম কতই হয়, তার মানে ই আর এফ কোইনসাইড, ই আর এফ একই বিন্দু, সুতরাং ই এন্ড এফ একই বিন্দু, ঠিক কি না, কোইনসাইড। তাহলে ই আর এফ যদি একই বিন্দু হয়, তুমি তো এটাকে প্যারালাল লিখেছিলে না, তার মানে নিশ্চয়ই এটাও প্যারালাল, ঠিক না। এখানে প্রমাণ করতে গিয়ে দেখলাম কি এফটা ইর মধ্যে চলে আসলো, তার মানে তুমি তো ডি এফটা তো প্যারালাল লিখেছিলে, তার মানে প্রমাণ হলো এই বিন্দুটা এই বিন্দুতেই উপস্থিত, তার মানে কি তারা প্যারালাল। দেয়ারফর ডি এফ প্যারালাল বিসি অ্যাকর্ডিং টু দা কনস্ট্রাকশন, ঠিক কি না। আবার ডিএফ যে কথা, ডিই সেম কথা, কেন, কারণ তুমি ইসি আর এফসি সেম কথা, সুতরাং ডিই প্যারালাল বিসি, সুতরাং ডিই প্যারালাল বিসি। ক্লিয়ার। এরপরে আমাদের আরো কয়েকটা থিওরেম আছে, এটা আমরা নেক্সট আরেকটা ইয়েতে করব। দেখো এটা করিয়ে দিচ্ছি, কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে তোমরা এটা দেখবে আছে দুটি সংখ্যার মধ্যে ডিসটেন্স কিভাবে বের করে। দুটি সংখ্যার মধ্যে ডিসটেন্স আমরা জানি
x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তারপরে ত্রিগোণমিতির যে ফর্মুলাগুলি আছে থিওরাম, মানে একটা ফর্মুলার মতো 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos x স্কয়ার থিটা। ঠিক আছে, তারপরে তোমাদের যে বৃত্তের কোনো, যেমন এইটা বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব। এই হলো বৃত্ত। বৃত্তের কোনো স্পর্শক কোনো বিন্দু থেকে ব্যাসার্ধের উপর লম্ব। ইউ হ্যাভ টু প্রুভ দিস অ্যাঙ্গেল টু 90 ডিগ্রি। সো সেটা আমি আরেকটা, যদি তোমাদের প্রয়োজন হয় যে এগুলির প্রুফও দরকার আছে, তাহলে আমি নিশ্চয়ই করে দিব 100 and 200% শিওর। এখন বলো তোমরা 100% বুঝতে পেরেছো কিনা। প্লিজ সবাই আমাকে, ভিডিওতে তো কমেন্টস করছোই, আমি আর আজকে ভিডিওর সামনে কমেন্টস তোমাদের দেখলাম না সময় বাঁচানোর জন্য। তোমরা আমাকে গ্রুপে একটু মেসেজ করে কাইন্ডলি জানাবে যে বুঝতে পেরেছো কি না। ঠিক আছে, গুড নাইট।